1947 থেকে 2026 ভারতের জুলুম ও আগ্রাসনের ইতিহাস প্রথম পর্ব। একটি জাতির ইতিহাসের সবচেয়ে বড় ভুলটি হয় তখন যখন তারা প্রকৃত শত্রু আর মিত্র চিনতে ভুল করে। আজ আমরা এমন এক নির্মম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে যা বিগত 8 দশক ধরে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক অলিখিত দাসত্বের ইতিহাস লিখে চলেছে। অনেকেই মনে করেন ভারত ভাগ কেবলই একটি আকস্মিক ঘটনা, কিন্তু এর গোড়াপত্তন হয়েছিল ব্রিটিশরা চলে যাওয়ারও আগে। 1928 সালের কুখ্যাত নেহেরু রিপোর্টের প্রসঙ্গটি আমাদের কাছে অনালোচিত এক অধ্যায়, যেখানে মুসলিমদের পৃথক নির্বাচন ও ন্যায্য অধিকারকে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছিল। নির্বাচনের পরিবর্তে সংখ্যার জোরে অখণ্ড ভারতে মুসলিমদের উপর হিন্দুদের একচ্ছত্র কর্তৃত্ব আধিপত্য চাপিয়ে দিতে চেয়েছিল জওহরলাল নেহেরু। মূলত মুসলিমদের অধিকার বঞ্চিত করার এই চরম চাণক্যনীতির পিঠে চড়েই লাহোর প্রস্তাব এবং পরবর্তীতে 1947-এর দেশভাগের অবধারিত প্রেক্ষাপট তৈরি হয়। ব্রিটিশরা চলে গেলেও তাদের গোলাম হিন্দুদের সেই আধিপত্যবাদী মানসিকতা একটুও কমেনি। 1947 থেকে 1971 এই দীর্ঘ 24 বছর ভারত তার 2 সীমান্তে ঘেরা মুসলিম প্রধান রাষ্ট্র পাকিস্তানকে দুর্বল করার জন্য প্রতিনিয়ত ছক কষে গেছে। একদিকে ভারত প্রতিনিয়ত মুসলিমদের দুর্বল করতে পাকিস্তান ভাঙার চক্রান্ত করতে থাকে, অন্যদিকে তৎকালীন পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীও পূর্ব পাকিস্তান বা বাংলার মুসলিমদেরকে তাদের ন্যায্য অধিকার দেয়নি, বরং তাদের ওপর চালিয়েছে বিভিন্ন জুলুম, করেছে অধিকার বঞ্চিত। আর এই দুইয়ের জাঁতাকলে পিষ্ট হয়ে অবধারিতভাবেই 1971 সালে বেজে ওঠে স্বাধীনতার রণদামামা। যদিও অনেকে বলেন এখানেও ছিল ভারতীয় চক্রান্তের নির্মম থাবা। 1971-এর হস্তক্ষেপ নিঃস্বার্থ সাহায্য নাকি সুদূরপ্রসারী মাস্টার প্ল্যান। আমাদের সাধারণ পাঠ্য বইয়ে শেখানো হয় 1971 সালে ভারত পরম বন্ধুর মতো আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, কিন্তু ইতিহাস সচেতন গবেষক মাত্রই জানেন রাজনীতিতে কোনো ফ্রিল্যান্স বা নিঃস্বার্থ দয়া বলে কিছু নেই। মুসলিমদের চরম শত্রু ভারত আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল মূলত নিজস্ব ভূ রাজনৈতিক স্বার্থ হাসিল এবং চিরশত্রু পাকিস্তানকে বা মুসলিমদেরকে ভেঙে 2 টুকরো করার ঐতিহাসিক সুযোগ লুফে নিতে। সবচেয়ে বড় চক্রান্তটি উন্মোচিত হয় তখন যখন বাঙালি মুসলিম বীরেরা নিজেদের রক্ত দিয়ে পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করার একদম শেষ প্রান্তে উপনীত ঠিক তখনই 1971 সালের 3রা ডিসেম্বর ভারত সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। কিন্তু কেন? যেন এই বিজয়ের মূল কৃতিত্ব তারা নিজেদের পকেটে পড়তে পারে এবং আন্তর্জাতিক মহলে নিজেদের পরিত্রাতা হিসেবে জাহির করতে পারে। স্বাধীনতার ঠিক পরপরই শুরু হয় ইতিহাসের জঘন্যতম লুণ্ঠন। পাকিস্তানি সেনাবাহিনীর ফেলে যাওয়া আধুনিক যুদ্ধাস্ত্র, ভারী কলকারখানার যন্ত্রপাতি, খাদ্য গুদাম এবং কয়েক জাহাজ মূল্যবান সম্পদ তৎকালীন ভারতীয় সেনাবাহিনী এদেশ থেকে লুট করে নিয়ে যায়। ঐতিহাসিক পরিসংখ্যান ও ক্ষয়ক্ষতি। বিভিন্ন ঐতিহাসিক তথ্য ও তৎকালীন গণমাধ্যমের সূত্র মতে 1971 সালের পর ভারত বাংলাদেশ থেকে তৎকালীন মূল্য অনুযায়ী প্রায় $2.2 বিলিয়ন সমমানের সামরিক ও সিভিলিয়ান সম্পদ লুট করে নিয়ে যায়। বর্তমান বাজার মূল্যের পরিমাণ দাঁড়ায় প্রায় 15 থেকে 18 বিলিয়ন ডলার বা প্রায় 2 লক্ষ কোটি টাকা। দর্শক, একবার চিন্তা করুন, স্বাধীনতার পর এই বিপুল সম্পদ এ ভূমির মুসলিমদের হাতে থাকলে এ ভূমি তখনই অর্থনৈতিকভাবে টেক অফ করতে পারত। কিন্তু এই চরম লুণ্ঠনের ফলে যুদ্ধবিধ্বস্ত মুসলিমদের এই ভূমি এক ভয়াবহ কৃত্রিম দুর্ভিক্ষের কবলে পড়ে, যেখানে 1974 সালের সরকারি হিসেব মতেই প্রায় 27,000 এবং বেসরকারি মতে লক্ষাধিক মানুষ খেতে না পেয়ে মারা যান। স্বাধীনতার পর নিয়ন্ত্রণ, পুতুল সরকার, বুদ্ধিজীবী ক্রয় এবং ইতিহাস বিকৃতি। লুটপাটের পর শুরু হলো চিরস্থায়ী নিয়ন্ত্রণের খেলা। বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াতে না দেওয়ার জন্য দিল্লি মূলত 4টি সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়। 1. পুতুল শাসক ও রাজনীতি নিয়ন্ত্রণ। এদেশের ক্ষমতায় সবসময় এমন এক শাসক শ্রেণীকে বসানোর চেষ্টা করা হয়েছে যারা এই ভূমি ও মুসলিমদের স্বার্থের চেয়ে দিল্লির এজেন্ডা বাস্তবায়নে বেশি ব্যস্ত থাকবে। 2. বুদ্ধিজীবী ও মিডিয়া ক্রয়। এদেশের এক শ্রেণীর নামধারী সাংবাদিক, সুশীল সমাজ এবং বুদ্ধিজীবীদের সুকৌশলে বিভিন্ন সুযোগ সুবিধা ও ফান্ডিংয়ের মাধ্যমে কিনে নেওয়া হয়েছে যেন তারা 24 ঘন্টা দিল্লির পক্ষে প্রোপাগান্ডা চালায়। 3.
ইতিহাস বিকৃতি। পাঠ্যপুস্তক থেকে শুরু করে গণমাধ্যম পর্যন্ত এমন এক বয়ান তৈরি করা হয়েছে যেখানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাঙালি মুসলিমদের আত্মত্যাগকে খাটো করে ভারতের অবদানকে মুখ্য করে দেখানো হয়। 4. কট্টর ভারত বিরোধীদের টার্গেট কিলিং। যারা এই ভূমি ও মুসলিমদের স্বার্থ রক্ষা এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন তাদের রাজনৈতিক ও শারীরিকভাবে নিশ্চিহ্ন বা ক্লিন করার ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করা হয়েছে, যার সর্বশেষ শিকার হলেন শরীফ ওসমান হাদি। অর্থনৈতিক ও স্ট্র্যাটেজিক লুণ্ঠন, মেগা প্রজেক্টের আড়ালে শোষণের খতিয়ান। আসুন এবার চোখ ফেলা যাক ভারতের সেই সব মেগালুণ্ঠনের খতিয়ানের দিকে যা আমাদের অর্থনীতিকে পঙ্গু করে রেখেছে। 1. শিলিগুড়ি করিডোর বা 7 সিস্টার্স নিয়ন্ত্রণ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য বা 7 সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় বিচ্ছিন্ন। এই করিডোরের বিকল্প নিরাপত্তা নিশ্চিত করতে এবং ট্রানজিট ছাড়া ওই অঞ্চলে রসদ পাঠাতে দিল্লির প্রতি বছর অতিরিক্ত প্রায় 3 থেকে 5 বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় 35 থেকে 50 হাজার কোটি টাকা খরচ হতো। কিন্তু দিল্লির চাণক্যরা সেই ট্রিলিয়ন ডলারের খরচ বাঁচিয়ে নিয়েছে বাংলাদেশের বুক চিরে ফ্রিতে করিডোর আর ট্রানজিট আদায় করে। এই ন্যায্য ট্রানজিট ফি যদি বাংলাদেশ আদায় করতে পারত তবে এদেশের মুসলিমদের শিক্ষা, কর্মসংস্থান আর অর্থনৈতিক অবকাঠামো আজ চরম উন্নত রূপ ধারণ করত। 2. বন্দর তৈরিতে বাধা এবং ভারতের বন্দর ব্যবহার। বাংলাদেশকে তার নিজস্ব গভীর সমুদ্র বন্দর যেমন সোনাদিয়া বা মাতারবাড়ি সমুদ্র বন্দর পূর্ণাঙ্গভাবে তৈরি করতে নানান আন্তর্জাতিক প্রেসার দিয়ে বাধা দেওয়া হয়েছে। উল্টো ভারতের কলকাতা বা হলদিয়া বন্দর ব্যবহারে বাধ্য করা হয়েছে। গত কয়েক দশকে ভারতের বন্দর ব্যবহার বাবদ বাংলাদেশকে মোট যে পরিমাণ ডলার দিতে হয়েছে তা দিয়ে এদেশের নিজস্ব 3টি আন্তর্জাতিক মানের গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা সম্ভব ছিল। 3. চিকিৎসা সেবা ও ভারতের বিলিয়ন ডলারের বাণিজ্য। মুসলিমদের শত্রু ভারত এদেশের স্বাস্থ্য খাতকে কুচক্রান্তের মাধ্যমে কখনোই উন্নত বা স্বাবলম্বী হতে দেয়নি। এক শ্রেণীর দালাল চক্রের মাধ্যমে এমন এক চিকিৎসা ব্যবস্থা টিকিয়ে রেখেছে যার ফলে প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি চিকিৎসার জন্য ভারতে যেতে বাধ্য হন। বছরে প্রায় 2 থেকে 3 বিলিয়ন ডলার এদেশ থেকে শত্রু ভারতের চিকিৎসা খাতে চলে যাচ্ছে। 4. রেললাইন ও ফ্রি ট্রানজিট চক্রান্ত। ভারতের স্বার্থে এদেশের আখাউড়া আগরতলা রেললিং প্রজেক্টের মতো রুটগুলোকে ডাবল ট্র্যাক করা হচ্ছে যেন তারা নিজেদের মালামাল দ্রুত এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিতে পারে। অথচ বাংলাদেশের অভ্যন্তরীণ জরুরি রেললাইন ও যোগাযোগ ব্যবস্থা যেমন ঢাকা, চট্টগ্রাম বা উত্তরবঙ্গের রুট যুগের পর যুগ ধরে অবহেলিত ও জরাজীর্ণ সিঙ্গেল লাইনেই পড়ে আছে। 5. অবৈধ রেমিটেন্স ও অবৈধ ভারতীয় জনবল। পোশাক শিল্প, আইটি, টেক্সটাইল ও বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরতদের মধ্যে ভারতীয় নাগরিকদের সংখ্যাই বেশি। অবৈধ বিদেশিদের কারণে স্থানীয় কর্মসংস্থান, অর্থনীতি এমনকি রাজনীতিতেও সংকটের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এটি বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় একটি রক্তক্ষরণ। বাংলাদেশের তৈরি পোশাক, টেক্সটাইল, আইটি এবং বিভিন্ন বহুজাতিক কর্পোরেট সেক্টরের শীর্ষ ও মধ্যম স্তরের ব্যবস্থাপনায় লক্ষাধিক ভারতীয় নাগরিক কাজ করছেন। এদের একটি বড় অংশই পর্যটন বা বিজনেস ভিসায় এসে সম্পূর্ণ অবৈধভাবে এদেশে কাজ করে। প্রতি বছর এদেশ থেকে কয়েক বিলিয়ন ডলার রেমিটেন্স আকারে হুন্ডির মাধ্যমে ভারতে চলে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের কিছু অনানুষ্ঠানিক তথ্য ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ভারতের রেমিটেন্স আহরণের ক্ষেত্রে বাংলাদেশ শীর্ষ 5টি দেশের একটি। অথচ এই উচ্চ বেতনের পদগুলোতে এদেশের যোগ্য মুসলিম যুবকদের বসার কথা ছিল। সুকৌশলে এদেশের যুব সমাজকে বেকার রেখে দিল্লির কর্পোরেট আগ্রাসন টিকিয়ে রাখা হয়েছে। 6. বিদ্যুৎ খাতের ক্যাপাসিটি চার্জ ও অসম চুক্তি। বাংলাদেশের বিদ্যুৎ খাতকে স্বাবলম্বী হতে না দিয়ে ভারতের ওপর আমদানি নির্ভর করে রাখার এক আত্মঘাতী চক্রান্ত বাস্তবায়ন করা হয়েছে। ভারতের ঝাড়খণ্ডের আদানি পাওয়ার প্ল্যান্টের সাথে বাংলাদেশের যে বিদ্যুৎ চুক্তি হয়েছিল তা আন্তর্জাতিক কয়লার বাজারের চেয়ে কয়েক গুণ বেশি মূল্যের এবং চরম অসম। বাংলাদেশ বিদ্যুৎ না নিলেও বছরে হাজার হাজার কোটি টাকা কেবল ক্যাপাসিটি চার্জ হিসেবে ভারতের পকেটে চলে যাচ্ছে। এদেশের নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রগুলো জ্বালানির অভাবে বন্ধ করে রাখা হচ্ছে, অথচ ভারতের কোম্পানিগুলোকে বসিয়ে বসিয়ে ডলার পেমেন্ট করতে বাধ্য করা হচ্ছে। 7. বিনোদন, ওটিটি এবং কসমেটিক্স বস্ত্রের একচেটিয়া বাজার। সাংস্কৃতিক আগ্রাসনের হাত ধরে অর্থনৈতিক লুণ্ঠনের এটি একটি জঘন্য উদাহরণ।
এদেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলো ভারতের সম্প্রচারের ক্ষেত্রে দিল্লির ১৭ রকমের আইনি ও মোটা অঙ্কের ফির বাধ্যবাধকতা দিয়ে রেখেছে, অথচ বাংলাদেশের আকাশ ভারতীয় চ্যানেলগুলোর জন্য সম্পূর্ণ উন্মুক্ত। শুধু তাই নয়, বর্তমান সময়ে ওটিটি প্ল্যাটফর্ম, ভারতীয় জামা কাপড় এবং কসমেটিক্স সামগ্রীর মাধ্যমে প্রতি বছর এদেশের রিটেইল মার্কেট থেকে হাজার হাজার কোটি টাকা ভারতে চলে যাচ্ছে, যা দেশীয় বুটিক ও ক্ষুদ্র শিল্পকে মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না। ভূগর্ভস্থ চক্রান্ত, বর্ডার দিয়ে গ্যাস চুরি ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা। এবার শুনুন এক ভয়ঙ্কর চক্রান্তের কথা। ভারত এদেশীয় এজেন্টদের মাধ্যমে গ্যাস ক্ষেত্রগুলোতে হঠাৎ করে গ্যাসের প্রেসার নেই বা চাপ নেই বলে উত্তোলন বন্ধ করে দেয়। কিন্তু পর্দার পেছনের সত্য হল, সীমান্তের ঠিক ওপারেই ভারত অত্যাধুনিক ক্লিনিক্যাল ড্রিলিং বা ক্রস বর্ডার টেকনোলজি ব্যবহার করে মাটির নিচ দিয়ে বাংলাদেশের গ্যাস রিজার্ভ থেকে গ্যাস চষে নিয়ে যাচ্ছে। যখন আমাদের কলকারখানা গ্যাসের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে, তখন এদেশের সম্পদ ওপার থেকে চুরি হয়ে ভারতের শিল্পায়নকে সচল রাখছে। বছরে প্রায় কয়েক বিলিয়ন কিউবিক ফুট গ্যাস এভাবে চুরি হয়ে যাচ্ছে, যা এই ভূমি ও জনগণের উন্নতিতে বাধা সৃষ্টি করছে। শুধু ভূগর্ভস্থই নয়, ভূরাজনীতিতেও বাংলাদেশকে একঘরে করে রাখার ছক কাটা হয়েছে। চীন কিংবা পাকিস্তানের মতো দেশগুলো যখনই বাংলাদেশের সাথে বড় কোনো অর্থনৈতিক বা সামরিক কৌশলগত চুক্তি করতে গেছে, তখনই দিল্লি তার এদেশীয় চাটুকারদের মাঠে নামিয়ে সেই সম্পর্ক ভেস্তে দিয়েছে। উদ্দেশ্য একটাই, বাংলাদেশ যেন আন্তর্জাতিক মহলে কোনো শক্তিশালী বিকল্প বন্ধু না পায়। সীমান্তে রক্তপাত, মাদক যুদ্ধ এবং শিল্প ধ্বংসের নীল নকশা। পৃথিবীর সবচেয়ে ব্লাডি বা রক্তাক্ত সীমান্ত কোনটি? উত্তর হল বাংলাদেশ ভারত সীমান্ত। গত 2 দশকে সীমান্তে প্রায় 1500 এর বেশি নিরপরাধ বাংলাদেশি মুসলিমকে পাখির মতো গুলি করে হত্যা করেছে ভারতীয় বিএসএফ। বিশ্বের কোনো বন্ধুরাষ্ট্রের সীমান্তে এভাবে নির্বিচারে মানুষ হত্যার নজির নেই। শুধু বুলেটে হত্যা নয়, চাণক্য নীতি অনুযায়ী একটি জাতিকে ধ্বংস করতে হলে তার যুব সমাজকে পঙ্গু করে দাও, এই নীতি মেনে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে গড়ে তোলা হয়েছে শত শত অবৈধ মাদক কারখানা। প্রতি বছর সীমান্ত গলিয়ে বাংলাদেশে প্রায় 10 থেকে 15 হাজার কোটি টাকার ভারতীয় ফেন্সিডিল এবং মাদক চোরাচালান ঘটানো হচ্ছে, যা যুব সমাজকে পঙ্গু করে দিচ্ছে। শিল্প ধ্বংসের রূপরেখা, পাট, চামড়া ও কৃষি। পাট শিল্প একসময় আমাদের প্রধান জিডিপির উৎস সোনালী আঁশ বা পাট শিল্পকে আদমজির মতো পাটকল বন্ধ করিয়ে ধ্বংস করা হয়েছে, যেন বিশ্ববাজারে ভারতের পাট একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারে। এর ফলে দেশ প্রতি বছর হাজার হাজার কোটি টাকার ক্ষতি ও বৈদেশিক মুদ্রা হারাচ্ছে। চামড়া শিল্প সাভারের ট্যানারি শিল্পকে আধুনিকায়ন করতে না দিয়ে এবং এক শ্রেণীর ভারতীয় সিন্ডিকেটের মাধ্যমে কোরবানির চামড়ার দাম চিলতে পয়সায় নামিয়ে এনে এই শিল্পকে ধ্বংস করা হয়েছে। এর ফলে প্রতি বছর বাংলাদেশ প্রায় 1 থেকে 1.5 বিলিয়ন ডলারের রপ্তানি আয় হারাচ্ছে। আর সেই কাঁচা চামড়া সীমান্ত পার হয়ে ভারতে গিয়ে তাদের বিলিয়ন ডলারের চামড়া শিল্পের কাঁচামাল হচ্ছে। কৃষি আগ্রাসন ফারাক্কা ও তিস্তা সহ অভিন্ন 54টি নদীর পানি শুষ্ক মৌসুমে আটকে রেখে উত্তরবঙ্গকে মরুভূমি বানানো হচ্ছে। আবার বর্ষায় একসাথে গেট খুলে দিয়ে কোটি কোটি টাকার ফসল ও ঘরবাড়ি ভাসিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে প্রতি বছর বাংলাদেশের কৃষি খাতে প্রায় 5,000 থেকে 10,000 কোটি টাকার প্রত্যক্ষ ও পরোক্ষ ক্ষতি হচ্ছে। আর এই ঘাটতি পূরণের নামে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার ভারতীয় কৃষি পণ্য বাংলাদেশে ঢুকিয়ে এদেশের বাজার লুটপাট করা হচ্ছে। সামরিক পঙ্গুত্ব, সাংস্কৃতিক আগ্রাসন এবং মুসলিমদের ওপর মনস্তাত্ত্বিক যুদ্ধ। একটি স্বাধীন ভূমির সার্বভৌমত্ব রক্ষার শেষ সীমানা হল তার সামরিক বাহিনী। কিন্তু আশেপাশের সব দেশ যখন নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ইস্পাত কঠিন করছে, তখন বাংলাদেশকে সামরিক বাজেট বাড়াতে বাধা দেওয়া হয়, আধুনিক যুদ্ধাস্ত্র কিনতে গেলে প্রেসার দেওয়া হয়। এর চেয়েও বড় চক্রান্ত আর কি হতে পারে? ভারত নিজের দেশের উগ্র হিন্দুত্ববাদীদেরকে প্রকাশ্যে অস্ত্র ও যুদ্ধের ট্রেনিং দিচ্ছে, আর এদেশের মুসলিমরা যখন নিজেদের দিন, ঈমান ও মাতৃভূমি রক্ষার জন্য প্রচেষ্টা করে, তখনই দিল্লির প্রেসক্রিপশনে তাদেরকে জঙ্গিবাদ আখ্যা দেওয়া হয়। দিল্লির কেনা এদেশীয় মিডিয়া ও এজেন্টরা সেই দেশপ্রেমিকদের ধরে ধরে জেলে পড়ছে, রিমান্ডে নিয়ে নির্যাতন করছে। সাংস্কৃতিক ক্ষেত্রেও আমাদের ভাষা, পারিবারিক মূল্যবোধ আর ধর্মীয় চেতনাকে হটিয়ে দিয়ে ভারতীয় মিডিয়ার সস্তা ও নগ্ন সংস্কৃতিকে প্রতিটি ড্রয়িং রুমে ঢুকিয়ে দেওয়া হয়েছে।
মিডিয়া প্রোপাগান্ডা এমন এক বিষাক্ত ধোঁয়াশা তৈরি করেছে যাতে সাধারণ মানুষ তাদের প্রকৃত বন্ধুদেরই শত্রু ভাবতে শুরু করে। এই মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমেই মূলত এদেশের প্রকৃত মুসলিমদের রাষ্ট্র ক্ষমতা ও নীতি নির্ধারণী জায়গা থেকে সুকৌশলে দূরে সরিয়ে রাখা হয়েছে। পিলখানা হত্যাকাণ্ড সামরিক মেরুদণ্ড ভাঙার চূড়ান্ত ব্লুপ্রিন্ট। দিল্লির আগ্রাসনের ইতিহাসে এই স্বাধীন ভূখণ্ডের ওপর সবচেয়ে বড়, সবচেয়ে নৃশংস এবং সবচেয়ে কাপুরুষোচিত আঘাতটি এসেছিল 2009 সালের 25শে ফেব্রুয়ারি কুখ্যাত পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। এটি কোনো সাধারণ সেনা বিদ্রোহ ছিল না, এটি ছিল 56,000 বর্গমাইলের সার্বভৌমত্বকে চিরতরে পঙ্গু করে দেওয়া এবং এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর মেরুদণ্ডকে কামড়ে ধরে ভেঙে ফেলার এক জঘন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র। মাত্র 36 ঘন্টায় এক পরিকল্পিত রাষ্ট্রীয় ট্র্যাজেডিতে মাটির নিচে শুইয়ে দেওয়া হলো 57 জন চৌকস ও মুসলিম বীর সেনা কর্মকর্তাকে। তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ সহ দেশের শ্রেষ্ঠ সন্তানদের লাশ ছুঁড়ে ফেলা হলো সুয়ারেজের ড্রেনে আর ময়লার আবর্জনায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর কোনো যুদ্ধেও একসাথে এত বিপুল সংখ্যক উচ্চপদস্থ কমান্ডিং অফিসার হারানোর কোনো নজির নেই। একজন ক্যাডেট অফিসারকে দেশের শেষ সীমানা রক্ষার উপযোগী করে গড়ে তুলতে দেশ বিদেশে বিলিয়ন ডলার খরচ করে আধুনিক স্ট্র্যাটেজিক ডিফেন্স আর কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স করাতে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়। এই 57 জন বীর অফিসারের প্রত্যেকেই ছিলেন 20 থেকে 30 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ খাঁটি দেশপ্রেমিক মেধা। তাদের মতো এক একজন লিডার তৈরি করতে কেবল টাকার পাহাড় হলেই চলে না, প্রয়োজন হয় ন্যূনতম 30 বছরের দীর্ঘ সময় হাড় ভাঙা শ্রম এবং তীব্র সামরিক সাধনা। এক ঝটকায় এদেশের সেই 30 বছরের সামরিক অভিজ্ঞতা আর মেধাকে ড্রেনে ভাসিয়ে দেওয়া হলো। কিন্তু কেন? যেন বাংলাদেশের বর্ডার গার্ড আর কখনো ওপারে চোখ তুলে তাকানোর সাহস না পায়, যেন ভারতের বুক চিরে ধেয়ে আসা মাদক, সীমান্ত হত্যা আর চোরাচালানের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো যোগ্য নেতৃত্ব এই মাটিতে আর বেঁচে না থাকে। কিন্তু হিন্দুত্ববাদের এই দাবার চাল 2024 সালের আগস্টে এসে প্রচণ্ড এক ধাক্কা খায়। বাংলাদেশের বীর ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে দিল্লির বসানো পঙ্গু ও খুনি স্বৈরাচার সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে। তবে মালন হিন্দুদের চক্রান্ত কি শেষ হয়েছে? না, পরাজয় মেনে নেয়নি দিল্লি। 2024-এর বিপ্লবের পর এ ভূমির প্রধান শত্রু এবং গণহত্যাকারী স্বৈরাচারদের সসম্মানে নিজেদের দেশে আশ্রয় দিয়েছে ভারত। শুধু আশ্রয়ই দেয়নি, তাদেরকে নিরাপদে বসিয়ে রেখে তাদের মাধ্যমে এদেশের অভ্যন্তরে নিত্য নতুন অরাজকতা, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা এবং কৃত্রিম সংকট তৈরির ব্লুপ্রিন্ট চালানো হচ্ছে। ওপারে বসে খুনিরা যখনই এদেশের অর্থনীতি আর স্থিতিশীলতা ধ্বংসের ষড়যন্ত্র করে, দিল্লির গোয়েন্দা সংস্থাগুলো তখন তাদের পেছনের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করে। সবচেয়ে বিপজ্জনক তথ্য হল, এ যাবৎকালের তাদের সমস্ত অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক চক্রান্ত যখন এদেশের তাওহীদি জনতার প্রতিরোধের মুখে একের পর এক ব্যর্থ হচ্ছে, তখন মালন মুশরিকরা তাদের একদম শেষ খেলাটি খেলতে চাচ্ছে। তারা এখন তাদের দেশীয় ক্রীড়নক ও পেইড এজেন্টদের মাঠে নামিয়ে এই স্বাধীন ভূখণ্ডকে টুকরো টুকরো করার বা ভূমি ভাঙার এক আত্মঘাতী চক্রান্তে মেতে উঠেছে। উত্তরবঙ্গ কিংবা পার্বত্য চট্টগ্রামের মতো কৌশলগত অঞ্চলগুলোকে অস্থিতিশীল করে তারা মূলত মানচিত্রের ওপর চূড়ান্ত আঘাত হানতে চায়। মুক্তির আহ্বান। 56,000 বর্গমাইলের এই মুসলিম প্রধান ভূখণ্ড কোনো দাদাগিরি বা খবরদারির জায়গা নয়। এদেশের মানুষ এখন ভারতের সেই পুরনো নেহেরু চক্রান্ত, করিডোর নীতি, গ্যাস চুরি আর স্বৈরাচারী অরাজকতার প্রতিটি ছক ধরে ফেলেছে। বন্দরে আগুন দিয়ে, বাজারে নাশকতা করে কিংবা মুসলিমদের ওপর জঙ্গি ট্যাগ লাগিয়ে এই জাগ্রত জনতাকে আর খাঁচায় বন্দী করা যাবে না। সময় এসেছে সাংস্কৃতিক দাসত্ব ভেঙে অর্থনৈতিক শোষণের শৃঙ্খল চূর্ণ করে নিজেদের স্বাধীনতার স্টিয়ারিং নিজেদের হাতে নেওয়ার। দিল্লির আধিপত্যবাদের প্রতিটি বিষদাঁত উপড়ে ফেলে একটি আত্মমর্যাদাশীল বীরের জাতি হিসেবে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে এই মুসলিম বঙ্গ ইনশাআল্লাহ। তাই মাথা উঁচু করে দাঁড়ান, এই জমিনের অংশীদারিত্ব বুঝে নিন, উম্মাহকে সতর্ক ও সজাগ করুন। ইসলাম ছাড়া এই ভূমির কোনো মুক্তি নেই, ইসলাম ছাড়া এই ভূমির কোনো ভবিষ্যৎ নেই। বিজয় ও মুক্তির পথ একটাই, ইসলাম। ইসলামই মুসলিম বঙ্গের ভাগ্য নির্ধারণ করবে ইনশাআল্লাহ। ইসলামই মুসলিম বঙ্গের ভাগ্য নির্ধারণ করবে ইনশাআল্লাহ।